দর্শক আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনাটি করছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে একবিংশ শতকের শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সমাধান। আমরা শুনছিলাম আমাদের আজকের প্যানেলিস্টদের মন্তব্য। আমরা এখন চলে যাবো আমাদের আজকের অডিয়েন্সদের কাছে, আমাদের শিক্ষার্থীদের কাছে এই ইউনিভার্সিটির, এবং জানতে চাবো তাদের কি কোয়েশ্চেন আছে, কারা কোয়েশ্চেন করবে। জি ভাই আপনি। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাজমুল হুসাইন, শিক্ষার্থী, আইন বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার প্রশ্নটি হচ্ছে শ্রদ্ধেয় ভিসি স্যারের কাছে, একবিংশ শতাব্দীর আমাদের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো কী কী? ধন্যবাদ স্যার, আপনার কাছে যাবো, কিন্তু আমরা আরেকটি কোয়েশ্চেন নিয়ে আসতে চাচ্ছি। জি ভাই আপনি। আমার প্রশ্ন ভিসি স্যারের কাছে, বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা বৈশ্বিক? ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার কাছে দুটি কোয়েশ্চেন। প্রথমটি ছিল যে আমাদের এখন যে 21st সেঞ্চুরি যে চ্যালেঞ্জেসগুলো, ওগুলো কী কী? আমার মনে হয় প্রথম দিকে আমি প্রেক্ষাপট বলতে গিয়ে বলেছিলাম যে পাঁচটা হইল আমাদের বিশ্বায়নের ক্ষেত্রে, পাঁচটা বিষয়কে মাথায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অগ্রসর হওয়া প্রয়োজন। আমি আবার একটু রিপিট করি, আমরা বলেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা যারা বের হবে ইউনিভার্সিটি শিক্ষা নিয়ে অথবা যে কোনো শিক্ষা প্রসেসের ভিতর দিয়ে, দে নিড টু বি কনভার্টস ইন ইনফরমেশন টেকনোলজি। এটা যদি না হয় তারা সাকসেসফুল হতে পারবে না। যে কোনো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তাকে প্রফিশিয়েন্ট হতে হবে, এবং আমরা বলেছিলাম যাদের কমিউনিকেশনে এক্সপার্ট হবে, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ক্রিয়েটিভ ইনোভেশন হতে হবে, এবং সোশ্যাল নেটওয়ার্কে ইনভলভ হতে হবে। এই প্রশ্নটা দেখতে গিয়ে আবার যদি এইভাবে আমরা দেখি, আমরা আমাদের গ্র্যাজুয়েটদের, আমাদের যারা স্কুল কলেজ থেকে পড়াশোনা করে জব মার্কেটে আসবে, তাদেরকে কীরকমভাবে আমরা দেখতে চাই। আমি বন্যা মির্জার একটা উদাহরণ দিয়ে বলি, উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা কী ধরনের মানুষ চাই। আমরা চাচ্ছি এমন একজন মানুষ যে একটা কমপ্লিট হিউম্যান বিইং হবে, তার ভিতর মূল্যবোধ থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম সে সমাজের যে চাহিদাগুলি আছে সেগুলিকে সে পূরণ করতে পারবে। যদি তাই হয়, সমস্যাটা এখানে গভীরে। আমরা বলছি এখন কিন্তু আমাদের একবিংশ শতাব্দী চলতেছে, 2001 সাল থেকেই একবিংশ শতাব্দী শুরু হয়ে গিয়েছে। কাজে এটার প্রস্তুতি কি আমরা আগে নিয়েছি কিনা? প্রবলেমটা হলো এখানে, কিছুদিন আগে অক্টোবর মাসে একটা বিরাট সম্মেলন হয়ে গেল কাতারে। কাতার ফাউন্ডেশন এটা অর্গানাইজ করেছিল দোহাতে, ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন। সেখানে 100টা কান্ট্রি থেকে 1200 লোক আসছিলেন। ওখানে অনেক বিষয় আলোচনা হয়েছে। একটা বিষয় আমাকে খুব টাচ করেছিল। ওনারা বলতে চাচ্ছেন যে আমরা একবিংশ শতাব্দীতে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাবার জন্য কারা পড়াশোনা করাচ্ছে, তারা কি একবিংশ শতাব্দীর ছেলে মেয়েদেরকে প্রস্তুত করার জন্য প্রস্তুত কি না। তো এখানে দেখা গেল যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পরামর্শটা পায় কার কাছ থেকে? প্রথমে মা বাবার কাছ থেকে, বাবা মা, তারপর শিক্ষকের কাছ থেকে, তার মানে মা বাবা এবং প্যারেন্টাল ফিগার যারা আছেন, দাদা দাদি, নানা নানি, তাদের কাছ থেকে। জি, পরম্পরা শব্দটা ব্যবহার করেছে, এখানে আসছে। তা কাজে এই যে প্যারেন্টাল ফিগারদের কাছ থেকে, প্যারেন্টদের কাছ থেকে কাউন্সেলিংটা পাচ্ছেন, তারা কিন্তু তাদের মাইন্ডসেটটা কিন্তু মেজরিটি ক্ষেত্রে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি মাইন্ডসেট। এই মানে সমস্যাগুলো নিয়ে যেহেতু কথা বলছি, আপনাদের কি কোয়েশ্চেন আছে যে কী ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি? যেহেতু আপনারা এখন শিক্ষার্থী, আমরা এখন ইউথ, তো আমরা পড়াশোনার ক্ষেত্রে কী ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে আসছে? জি ভাই আপনি। আমার মনে হচ্ছে বাংলাদেশে বিশ্বমানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর 1971 সালে আমাদের আমরা একটা রাষ্ট্র হিসেবে পূর্ণ স্বাধীনতা পাইছি। তারপরে আমাদের পাশে অনেক রাষ্ট্র আছে যেটা 71 পরে পাইছে, যেমন মালয়েশিয়া। আমাদের স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়াতে বিভিন্ন কোর্স করার জন্য যাওয়া লাগে, বাট মালয়েশিয়ার আগে আমরা আমাদের রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু আমরা তো তারপরেও আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি আসতে পারে না। হ্যাঁ, উন্নতি দেখছি না। স্যার আপনার কাছে চলে যাব, আমাদের শিক্ষা ব্যবস্থা সৃজনশীলতা কতটুকু করছে? হ্যাঁ, আমি যেটি শুরু করতে চাই সেটি হচ্ছে, আমি আমার একজন ছাত্র এখানে একটি প্রশ্ন তুলেছেন, সেখান থেকে শুরু করতে চাই। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে উনি যেটা বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন কেন হলো না, যে কারণে আমাদের এই প্রতিবন্ধগুলোকে বা এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে সম্মুখীন না হতে হতো। আমি যেটা বলবো সেটি হচ্ছে যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার নীতিগত জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে অনেক জায়গায় আমরা আসলে সঠিক জায়গায় আসতে পারিনি। কারণ হচ্ছে আমাদের সাংবিধানিকভাবে যদিও দেখি যে শিক্ষাকে আমাদের কোনো অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, শিক্ষাকে একটি সুযোগ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সেই জায়গাটি থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আসলে যেখানে শিক্ষাটাই আমাদের আসলে আমাদের অধিকার হওয়ার কথা, সেটি একটি সুযোগের জায়গায় চলে গিয়েছে। এবং এখানে আমাদের যে অভিনেত্রী বন্যা মির্জা যে কথাটা বললেন, আমি তার সাথে একমত যে আসলে আমরা শিক্ষাটা কতটা সুলভ, ওই প্রশ্নটি, এবং সেইখানেই কিন্তু সংবিধানে সেই জায়গাটি যে আসলে যেই কারণে রাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়নি, বরং একটি সুযোগ হিসাবে দেওয়া হয়েছে, যে কারণে আমরা বলছি আজকে আমাদের অ্যাক্সেসটা ওইভাবে নাই বা অনেক সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গাটিতে আমি মনে করি যে সৃজনশীলতা একটি বড় রকম ভূমিকা পালন করবে। আমি একটু নাসিম ভাই আপনার কাছে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটি কোয়েশ্চেন এসেছিল যে আমাদের শিক্ষার যে মান উন্নত হচ্ছে না,
এরকম টাইপের একটা কোয়েশ্চেন ছিল। আপনি কি মনে করেন, আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে চান? এখানে এক শিক্ষার্থী বন্ধু বলেছেন যে আমাদের দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা জি, প্রতিষ্ঠান নাই, হচ্ছে না, এবং এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। জি। আছে, তবে আমাদের শুরু থেকেই যে সমস্যাটা হয়ে যাচ্ছে, আমাদের বুয়েট অনেক মানে ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্রসিদ্ধ ইউনিভার্সিটি, ঢাকা অবশ্যই। ইউনিভার্সিটি প্রসিদ্ধ ইউনিভার্সিটি। সমস্যাটা হচ্ছে যে আমরা সঠিক শিক্ষা নেওয়ার সুযোগ কজন পাচ্ছি, যেটা ও বলেছিল। তার আগে আসি যে যেখানে আমাদের, উনি বললেন যে আমাদের শিক্ষা নীতি এ পর্যন্ত আসলে একটা সুষ্ঠু নীতি গ্রহণ করা হয়নি। যেমন যে শুরু থেকে ওই যে আরেকজন বললেন যে আমাদের কেন আইএলটিএস দিতে হয়। আইএলটিএস দিতে হয়, জি, এখান থেকে হ্যাঁ। বলছেন উনি। তো জি, যদি একদম প্রথম থেকে প্রাইমারি এডুকেশন থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজটাকে একদম সঠিক জায়গায় রেখে আমাদের অন্য শিক্ষাগুলোকে যদি যুক্ত করা হতো, তাহলে আজকে ইংরেজির জন্য আমাদের এত দুর্বল হয়ে থাকতে হতো জি। না। এই বাধ্যবাধকতাটা রাখা হয় নাই। এখন অন্যান্য যে সৃজনশীলতা, শিক্ষার ভিতরে সৃজনশীলতা, শিক্ষার ভিতরে ওই আমাদের যে মূল্যবোধ তৈরি, এটা পারিবারিক এবং প্রতিষ্ঠানের দুই জায়গার থেকেই এটা ছাত্রছাত্রীর ভেতরে এগুলো তৈরি হয়। তো শুরু থেকেই যে আমাদের দেশের ছাত্রছাত্রীরা কোনো মতো একটা প্রাইমারি এডুকেশন নেওয়ার পরে এবার যুদ্ধ শুরু হয় যে একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য। সেই ভালো স্কুল মানে যে স্কুলগুলো ভালো রেজাল্ট করে, যে স্কুলে ভালো টিচার আছে, সেইখানে ভর্তির একটা যুদ্ধ হয়। সেখান থেকে পাশ করে আসার পরে শুরু হয় এবার হায়ার সেকেন্ডারিতে ভর্তি হওয়ার জন্য, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এখন একজন বলছেন যে স্যার বললেন যেটা, যে বাবা মার চাওয়াটাই সন্তানের ভিতরে প্রতিফলিত হয়। এটা এই সংখ্যাটা খুব কম, কিন্তু এটা যদি আপনি সার্ভে করে দেখেন যে একটা ছেলে হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার, সে ভর্তি হয়েছে ইসলামের ইতিহাসে। তার কারণ সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়, সে ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স থেকে পাশ করেছে, পাশ করার পরে তার খুব ইচ্ছা ছিল যে সে বুয়েটে ভর্তি হবে, পায় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভর্তি হতে পারেনি। সে পেয়েছে কোথায়? ইসলামের ইতিহাসে সে একটা সুযোগ পেয়েছে, 2 ইউনিটে সে পরীক্ষা দিয়েছে। ওই ছেলেটার স্বপ্নটা ওইখানেই আটকে গেল, তাকে বাধ্য হয়ে ইসলামের ইতিহাসে পড়তে হচ্ছে, যেহেতু তার ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। তার ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। এরকমই স্বপ্নগুলো আমাদের এখানে বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে যায়, মানে বিভিন্ন দিকে ধাবিত হয়। এই একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা আমার কাছে যেটা মনে হয় যে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটাভাবে শিক্ষা পদ্ধতি রাখা উচিত। এই না ইংলিশ মিডিয়াম, না ইংলিশ ভার্সন, না বাংলা ভার্সন। জি জি জি। এবং আমাদের দেশে যত উচ্চ শিক্ষার প্রবণতা, এটা সারা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয় না। ভাই আমি এই কথাটা নিয়ে একটু জাস্ট বন্যা প্রকাশে জানতে চাবো। আপু, একটা কিন্তু কথাই আছে যে হায়ার স্টাডিজ কিন্তু ইজ নট ফর এভরিওয়ান। এটা কিন্তু আমরা জানি, বাইরেও কিন্তু সবাই কিন্তু হায়ার স্টাডিজ করে না। কিন্তু আমাদের ভাইয়া যেটা বলছিলেন যে আমাদের মধ্যে প্রবণতাটা আছে যে আমরা বাইরে পড়তে যাই এবং হায়ার স্টাডিজের জন্য আমরা অনেক এগিয়ে থাকি। তো আপনি কি ভাইয়া যেটা বলছিলেন যে একরকম যে কারিকুলামটা রাখা উচিত, ওটা কি হেল্প করবে? ডু ইউ থিঙ্ক সো যে হেল্প করছে একদম প্রাইমারি থেকে যদি একই কারিকুলামে সবাই পড়ে? আমি নাসিম ভাইয়ের সাথে ওই বিষয়টুকুতে অবশ্য একমত, কিন্তু এটা আরও অনেক ডিবেটের জায়গাও আছে বলে আমি মনে করি। কিন্তু আমি আমার দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নিজেই আসলে আইডেন্টিফাই করেছি এখানে এই বিষয়টি শোনবার পরে, এবং সেই জায়গাটিতে আসলে আমি ফিরে যাব। কারণ এখানে আমরা যারা পড়ালেখা করতে চাই এবং তারা সকল সময় মনে করি যে আমাদের হায়ার এডুকেশন দরকার, এবং পদ্ধতিগতভাবে সেটা হয়তো বিদেশ যেতে হবে অথবা এখানে পিএইচডি করতে হবে জবের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রোডাক্ট। আমি ভাবছি যে নিজেদেরকে আমরা প্রোডাক্ট হিসাবে তৈরি করব কতখানি আসলে এই জব মার্কেটে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপু আপনার কাছে ফিরে আসবো। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব।